বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিডিও ক্লাসের শুভেচ্ছা। ধারাবাহিক ভিডিও ক্লাসের দশম শ্রেণীর জীববিজ্ঞানের পাঠ নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। গত দ্বিতীয় অধ্যায়ে দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়েছো, একটি জটিল অধ্যায় ছিল যেটা। এরপর ধারাবাহিকভাবে আসছে তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হলো কোষ বিভাজন। পেজ নম্বর 51 থেকে শুরু হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজনটা কি এবং কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্পর্কে আজকে তোমাদের সামনে কিছুটা আলোচনা করব। আসলে প্রতিটি জীবদেহই কোষ দ্বারা গঠিত। পৃথিবীতে যত জীব রয়েছে প্রত্যেকটি জীব কোষ দ্বারা গঠিত। এই কোষ অর্থাৎ আমাদের এই যে যত জীব দেখছি, দেখা না দেখা সকল জীবগুলোই কোষ দ্বারা গঠিত। এবং সবচেয়ে একটা বিষয় হলো যে আমরা এই যে প্রাণী, যাতে মানুষ রয়েছে, একটা বিশাল বট গাছ বলো, আমরা মানুষ, গরু, ছাগল, প্রত্যেকটি জীবই কিন্তু একটি মাত্র কোষ থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটি কোষ কি হচ্ছে, ধীরে ধীরে সেটা বিভাজিত হয়ে হয়ে আজকে একটা বিশাল, এই দেখো, বড় একটা মানুষ প্রাণী হয়েছে। এগুলো প্রত্যেকটি কিন্তু একটি কোষ থেকে সৃষ্টি হয়েছে। ওই একটি কোষের বিভাজন প্রক্রিয়া সেটা বড় হয়ে একটা বিশাল দেহ যেমন সৃষ্টি হয়, এভাবে কিছু কোষ আছে যাদের দেহে একটি কোষই বিদ্যমান রয়েছে। এগুলো তোমরা জানো, যেমন এক কোষী যেগুলো রয়েছে, যদি একটি নাম বলি, ব্যাকটেরিয়া, এরপর রয়েছে ভাইরাস, ছত্রাক, অ্যামিবা, এরকম কিছু এককোষী জীব রয়েছে যাদের দেহ কয়টি মাত্র কোষ দ্বারা গঠিত, একটি মাত্র কোষ দ্বারা এদের দেহ গঠিত। আর এই সমস্ত প্রাণীদের দেহে নিউক্লিয়াস সুগঠিত থাকবে না। এদের নিউক্লিয়াস সুগঠিত না থাকার কারণে এরা কি হচ্ছে, এরা অর্থাৎ অপ্রকৃত কোষ। আর এদের দেহ একটি কোষ দ্বারাই তাদের সকল কার্যক্রমগুলো চলে থাকে এবং এরা বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। তোমরা গত শ্রেণীতে অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা শিখে আসছো। তো আমরা চলে আসছি যে এই এককোষী জীব ছাড়া যেগুলো, যাদের নিউক্লিয়াস সুগঠিত রয়েছে, এই সকল প্রাণীগুলো কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আজকের এই যে বিশাল দেহ তৈরি হলো, এই দিকে আমরা আলোচনায় চলে যাব। অর্থাৎ মানুষ, বটগাছ, তিমি মাছ, এগুলো কি হচ্ছে, তাদের দেহ কোটি কোটি কোষ দ্বারা গঠিত। এই কোটি কোটি কোষ কোথা থেকে আসছে? একটি মাত্র কোষ থেকে আসছে। অর্থাৎ জাইগোট বা নিষিক্তকরণের পর থেকে এরা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, মাইটোসিস কি, অর্থাৎ মাইটোসিসটা হলো, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি কোষ থেকে আজকের এই কোটি কোটি কোষের একটা বিশাল দেহ তৈরি হয়েছে। দেখো, মজার একটা বিষয়, ভাবার একটা বিষয় যে আমরা প্রত্যেকেই তাহলে দেখতে পারছি জাইগোট থেকে সৃষ্টি হয়েছে। কোথা থেকে সৃষ্টি হলাম? জাইগোট একটি কোষ। এই একটি কোষের একটি সমাহার হলো জাইগোট। এই জাইগোটটি বিভাজিত হয়ে, অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যখন বিভাজন ঘটে তখন কি হচ্ছে, একটি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি হচ্ছে, একটি থেকে দুটি হবে। এবার এটা থেকে আবার আরো দুটি। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি। এইভাবে কি হচ্ছে, কোষ বিভাজনের ফলে আজকের আমাদের এই বিশাল দেহ তৈরি হয়েছে। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তাহলে আমরা দেখতে পেলাম যে জীবদেহে দুটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন লক্ষ্য করা গিয়েছে। এই একটা গেল যে মাইটোসিস প্রক্রিয়ায় আমাদের দেহ বৃদ্ধি ঘটছে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা স্পষ্টত কিন্তু প্রকাশ পেল। এটি কোথাকার বিভাজন? দেহকোষের এক ধরনের বিভাজন। অর্থাৎ এই দেহকোষটা বিভাজিত হওয়ার ফলে আমাদের দেহটা ছোট থেকে বড় হয়ে উঠছে। তো এরপর রয়েছে দেহকোষটা যে আসলো, অর্থাৎ জাইগোটটা, এটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আসলো? এটা হলো মিওসিস প্রক্রিয়া। মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনটা কি হচ্ছে,
যে এই প্রক্রিয়ায় কোষ বিভাজনটা হলো তারা কি হচ্ছে যে নিউক্লিয়াস একবার কিন্তু ক্রোমোজোম দুইবার অর্থাৎ ভুল বলছি। তো এখানে ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, আমি একটা সংজ্ঞা লিখেছি তোমাদের জন্য, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এটি পরীক্ষার অনেক সময় তোমরা পাবে, ইম্পর্টেন্ট বিষয়। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ সৃষ্টি হবে। অর্থাৎ আমি যে এখানে লিখছি দেখো, এই কোষটি যখন বিভাজিত হয়ে এই কোষটা সৃষ্টি হলো, তখন এই কোষের বিভাজন প্রক্রিয়ায় যে ক্রোমোজোম ছিল তার সংখ্যা এখানেও ঠিক থাকবে এবং গুণাগুণ ঠিক থাকবে এবং কি আকৃতিগত দিক থেকেও তারা ঠিক থাকবে। অর্থাৎ এই অপত্য কোষ, এটা থেকে এটা যখন সৃষ্টি হলো এটাকে বলা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষ, এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কার, এটা মাতৃকোষ। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কেমন হবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ বৈশিষ্ট্য দিক থেকে সব সমান থাকবে। এটি হলো মাইটোসিস কোষ বিভাজনের একটা বড় বৈশিষ্ট্য। এই কারণে এটাকে সমীকরণিক বিভাজনও বলা হয়। পরীক্ষায় অনেক সময় তোমরা পাবে যে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন কেন বলা হয়। মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, আর বলবা যে এই প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে সমাকৃতির, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়। এই কারণে এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একদম হুবহু সমান থাকবে স্পষ্টত। তো আমরা চলে আসছি মাইটোসিস কোষ বিভাজন। দুটি পর্যায় রয়েছে, একটি হলো নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হলো সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। অর্থাৎ আমরা জানি কোষের এই চারপাশে থাকে হলো সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের বিভাজন হলো এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বিভাজনটা, নিউক্লিয়াসের বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যারিওকাইনেসিস কাকে বলে। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর এই সাইটোপ্লাজমের বিভাজনকে, চারপাশে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে কি বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। মনে রাখতে হবে। তো সাইটোকাইনেসিস, যখন সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে ক্যারিওকাইনেসিসের বিভাজনটা শুরু হয়। ক্যারিওকাইনেসিসের বিভাজন আবার 5টি ধাপে সম্পন্ন হয়। তার প্রথম ধাপের নাম হলো প্রোফেজ। প্রোফেজ ধারাবাহিকভাবে এই ধাপগুলো ঘটে থাকে, একটি শেষ হলে অপরটি শুরু হয়। ধারাবাহিক একটা প্রক্রিয়া, এটি একটির পর অন্যটি কখনো মানে ডিঙিয়ে গিয়ে কখনো হয় না কিন্তু। অর্থাৎ প্রোফেজ ধাপ, তারপর প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ ধাপ। আমরা ক্রমান্বয়ে এই ধাপগুলো জানবো। তো রয়েছে প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপে কি হচ্ছে দেখো, আমি একটা উদ্ভিদ কোষের চিত্র এঁকেছি তোমাদের জন্য। এটা দুই ক্ষেত্রে হয়, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। তোমার যেটা পছন্দ সেটা তুমি একে ব্যাখ্যা করতে পারবা। তো এটা হলো কোষ প্রাচীর, এটা হলো নিউক্লিয়াস এর আবরণ বা পর্দা, ক্রোমোজোম, ক্রোমোজোম জালিকা আকারে থাকে, এগুলো নিউক্লিয়াস হলো এটা। তো এটাই, এই প্রক্রিয়ায় কি ঘটছে, এই প্রক্রিয়া দেখতে পারছি যে পরের ধাপে গিয়ে দেখতে পারছি যে নিউক্লিয়াসের অর্থাৎ যে আবরণ, নিউক্লিয়াসের যে আবরণ, সেই আবরণটা কি হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে, আবরণটা কিন্তু এখানে নেই। এবং এই নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এরা পানি বিয়োজন করে অপেক্ষাকৃত খাটো এবং স্পষ্ট হয়ে মোটা হয়ে উঠেছে। কি হচ্ছে, পানি বিয়োজন করে খাটো, স্পষ্ট এবং মোটা হয়ে উঠেছে। তাহলে প্রথম ধাপে কি ঘটলো আমরা একটু অবশ্যই এভাবে বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবো যে প্রথম ধাপে আসলে কি ঘটছে। প্রথম ধাপে হচ্ছে এই ধাপে কোষ বিভাজন সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি ধাপ। অর্থাৎ যতগুলো কোষ বিভাজন রয়েছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি, প্রোফেজ ধাপ। এই ধাপে একটা সময় ব্যয় হয় বেশি। তো এই ধাপে যখন নিউক্লিয়াস কি করছে, ধীরে ধীরে পানি বিয়োজন করে সেটা অপেক্ষাকৃত স্পষ্ট হয় এবং মোটা হয়ে থাকে। এই ধাপ শুরু হওয়ার আগে
কিন্তু নিউক্লিয়াসকে কিছুটা প্রস্তুতিমূলক কাজ সেরে নিতে হয়, তবেই কিন্তু এই ধাপটা শুরু হয়। অর্থাৎ এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে নিউক্লিয়াসকে কিছুটা প্রস্তুতিমূলক কাজ সেরে নিতে হয়, এটাকে বলা হয় ইন্টারফেস। কি বলা হচ্ছে? ইন্টারফেস। বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমাদের রয়ে গেল ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটা তোমাদের কি মনে রয়েছে? প্রথমে দেওয়া হয়েছে 1 নম্বর বলেছি মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কাকে বলে? এরপর রয়েছে মাইটোসিস চলে গেল, মাইটোসিসের পরে চলে আসছে বলেছি যে এককোষী জীব, এককোষী জীব কারা? কয়েকটি এককোষী জীবের নাম। এরপর হলো রয়েছে যে ক্যারিওকাইনেসিস কাকে বলে? ক্যারিওকাইনেসিস কাকে বলে? এরপর সাইটোকাইনেসিস কাকে বলে? এগুলো নোট করবে কাকে বলে। এরপর শিখলাম ইন্টারফেস, ইন্টারফেস কাকে বলে? ইন্টারফেস কাকে বলে? এরপর চলে আসছে যে ক্যারিওকাইনেসিসের ধাপসমূহ আমরা ব্যাখ্যা করতেছি। ক্যারিওকাইনেসিসের ধাপগুলো বলছি, ক্যারিওকাইনেসিসের ধাপ হলো, ক্যারিওকাইনেসিসের ধাপ হলো প্রথম বলেছি যে এটা নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, অর্থাৎ প্রোফেজ ধাপ, 1 নম্বর ধাপ প্রোফেজ ধাপ। এই ধাপে কি হচ্ছে? নিউক্লিয়াস আকারে বড় হতে থাকে, পানি বিয়োজন করে ক্রোমোজোমগুলো আকারে খাটো হতে থাকে এবং মোটা হতে থাকে। এবং কি হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি ধাপ। এরপর রয়েছে কি? প্রোফেজ ধাপ, প্রোমেটাফেজ ধাপ। তো প্রোমেটাফেজ ধাপে কি ঘটছে এটি দেখো, এই ধাপের ঠিক পরেই প্রোমেটাফেজ ধাপটা শুরু হবে। প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার আবরণটি একদমই কিন্তু নেই হয়ে যায় প্রায়। আমরা ভাষায় এইভাবে চিত্র আঁকাবে এবং ব্যাখ্যা করতে থাকবে। অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, এগুলো হলো তন্তু। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটছে, এটা যদি উত্তর মেরু হয়, এটা হলো দক্ষিণ মেরু। এই তন্তুগুলো যখন আবির্ভাব ঘটে এবং নিউক্লিয়াসটি প্রায় এর মধ্যে বিলুপ্তি প্রায় হয়ে যায়, নিউক্লিয়াস একদম বিলুপ্তি প্রায় হয়ে যায় এবং এই ক্রোমোজোমগুলোর তাদের সেন্ট্রোমিয়ার দ্বারা এলোমেলোভাবে এই তন্তুর সাথে আটকে থাকে। সেন্ট্রোমিয়ারটা কি? সেন্ট্রোমিয়ারটা হলো ক্রোমাটিডে মাঝখানে, ক্রোমাটিডগুলো যে স্থানে একটি ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো যে স্থানে আবদ্ধ থাকে তাই হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার দ্বারা কি করছে? তারা এই ক্রোমাটিডগুলো আটকে থাকছে। তাহলে যদি এই ধাপে কি ঘটছে, প্রোমেটাফেজ ধাপে কি ঘটছে, তাহলে কি বলবো? এটি ঠিক প্রোফেজ ধাপের পরের ধাপ। এখানে একটি স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটছে। স্পিন্ডল যন্ত্রটা কি? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তু নেয় স্পিন্ডল যন্ত্র। দেখেছো তাঁতিরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে সুতা বয়ে নিয়ে যে যাচ্ছে, দুই পাশে চোখা, এই অংশটা স্পিন্ডল যন্ত্র। তন্তুর আবির্ভাব, প্রোটিন সমন্বয়ে এই তন্তুগুলো তৈরি। এই তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা ক্রোমোজোমগুলো আটকে থাকে। এই চিত্র থেকে কিন্তু বুঝতে হবে যে এটি কোন ধাপ। এরপরে ক্রোমোজোমগুলো কি হচ্ছে? প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো তোমরা এই বিষয়গুলো যদি বাসায় আরেকটু দেখে নাও, তাহলে চিত্র এগিয়ে নিজে নিজে বলতে থাকবে যে এই ধাপে কি ঘটেছে এবং এই ধাপে কোন কোন বিষয়গুলো উপস্থাপন হয়েছে। তাহলে এইভাবে যদি মনে রাখো, তাহলে তোমরা অবশ্যই গেইন করতে পারবে। এরপরে ধাপটা রয়েছে কি? মেটাফেজ ধাপ।
মেটাফেজ ধাপ এবং প্রোমেটাফেজ ধাপ চিনবার উপায় আমি তোমাদের একটা কৌশল সাপেক্ষে বলবো। মেটাফেজ ধাপটা হলো দেখো এখানেও কিন্তু স্পিন্ডল যন্ত্র অবশ্যই আছে, এই যে স্পিন্ডল যন্ত্র, কিন্তু এখানে দেখো সবগুলো ক্রোমোজোম কোথায় থাকবে, মেরু অঞ্চলে থাকবে, মাঝে মাঝে কি বলা হয়, মেরু অঞ্চল, সবাই মাঝে অবস্থান করে, মাঝে একদম মাঝখানে অবস্থান করছে। মাঝখানে অবস্থান করছে কোন ধাপে, মেটাফেজ ধাপে। এবং এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক সবচেয়ে বেশি মোটা খাটো হতে থাকে, সবচেয়ে বেশি মোটা এবং খাটো একটা প্রশ্ন হতে পারে নবীর দিকে, সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখায় ক্রোমোজোমকে কোন ধাপে, তাহলে মেটাফেজ ধাপ। এবং এখানে ক্রোমোজোমগুলো কোন অঞ্চলে আসে, মেরু অঞ্চলে অবস্থান করছে, মেরু অঞ্চলে অবস্থান করছে এবং ক্রোমোজোমগুলোকে সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখাবে, অর্থাৎ মেরু অঞ্চল দুইটা আছে, বিষুবীয় অঞ্চল বললাম, বিষুবীয় অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল অবস্থান করছে। তো এই ধাপে তাহলে এই পর্যায়ে প্রথমে সব ক্রোমোজোমগুলো স্পিন্ডলযন্ত্রের বিষুবীয় অঞ্চলে, অর্থাৎ দুই মেরু থেকে এসে তারা বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং দুই মেরুবাহী অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায়। প্রতিটি ক্রোমোজোম ক্রোমাটিড দুটি আকর্ষণীয় তন্তু রয়েছে। এটি হলো এই পর্যায়ে সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয়, যে এটা মেরু অঞ্চলে অবস্থান করবে। এটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা হলো মেটাফেজ ধাপ। তো আজকে তোমাদের এই তিনটা নিয়ে আলোচনা করলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ ধাপ। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, যা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এরপরের ধাপে তোমাদের সাথে আলোচনা করবো অ্যানাফেজ এবং টেলোফেজ, এই দুটি ধাপ নিয়ে আলোচনা করব। এবং এটি একটি ধারাবাহিক যেহেতু প্রক্রিয়া, তোমরা এই বিষয়গুলো একটু বাসায় চিত্র এঁকে এবং এটা নিজে নিজে বলার চেষ্টা করবা এবং পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে পরিপূর্ণভাবে আবার সংক্ষিপ্তভাবে তোমাদের তুলে ধরবো। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।